ক্যাম্পগুলোতে একটু বেশি ফোকাস দিব, যে যাদের যে প্রবলেমগুলো ছিল। ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত প্রজেক্ট আছে, বাট আমাদের কোনো ক্লাস নাই সামনের মাস থেকে। আমাদের নাই, ওই আপনার অন্য ইয়ার আছে আর কি। না, ওটা হবে না। ও ডিসেম্বরের মধ্যে মানে 2-1 মাসের মধ্যে পাওয়া যাবে না, আমার তো মনে হয় সামনের মাসে পাইবে। আচ্ছা, সমস্যা নেই, পাইবেন আল্লাহ পাক। আমরা 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 একটু শেষ করি এটা, হ্যাঁ। আমি ফর্ম ভ্যালিডেশনটা শেষ করে সময় লাগবে দেখেন। আচ্ছা, কোনটার? কোন জায়গা? এখানে এখন, এখন তো আপনাদের তো প্রজেক্ট একটা করছেন, এখন রিয়েল লাইফে কাজ করতে হবে। আর সেটা হলো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দেখতে পারেন একটা, ওইটা এখন তারপরও, ওইটা এখন আপনাদের প্রজেক্টগুলো তো দেখাইলেন, আপনারা কেউ এখন পর্যন্ত আসলে প্রজেক্ট দেখেন না যেটা আমি করছি। তো আপনি একদিন এসে দেখাই না আমার যে এগুলো এগুলো করছি। আপনি যখন ফ্রি থাকেন আইসেন। শুধু ফরহাদ না, যে কেউ যদি মনে করেন যে আপনার প্রজেক্ট দেখাবেন, আপনি আইসেন, আমি বিএটিএমে আছি শুক্রবার ছাড়া যে কোনো দিন, শুক্রবারও থাকি সকালে 9টা থেকে 12টা পর্যন্ত। এখন আমাদের এখানে আসলে এখন আপনাদের যেটা হয়েছে, এখন আরো অ্যাডভান্স টপিকস দেখতে হবে, যেমন মনে করেন ইউজার মডেলটা দেখতে হবে, কেমনি ইউজার মডেল তৈরি করে ডায়নামিক্যালি। তারপরে দেখতে হবে যে অ্যাজাক্স ক্রুড দেখতে হবে, তারপরে দেখতে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া লগ ইন শেয়ার, এগুলা। হ্যাঁ, এগুলা এখন এগুলা দেখতে হবে। তারপর দেখো কিভাবে প্যাকেজ কিভাবে বানায়, প্যাকেজ কিভাবে বানাতে হয়, এগুলো দেখাবে আর কি। তো ওগুলো তো মোটামুটি মনে করেন যেগুলো আপনি আস্তে ধীরে ইনস্ট্রাকশন পাবেন কেমনি কি করতে হবে। এখন আপাতত আমাদের যেটা গোল সেটা হচ্ছে আমরা আগে অ্যাজাক্স আর জেকুরিটি একটু কাজ করি, এটা একটু দেখেন, হ্যাঁ। আগের ক্লাসে আসলে আমরা কিছুই করি নাই, আমরা যেটা করছি আগের ক্লাসে সেটা হচ্ছে যে আমরা একটা ফর্ম তৈরি করছি এরকম। দেখেন, আমরা প্রথমে একটা ফোল্ডার নিচ্ছি ডে 2, একটা index.html ফাইল নিয়েছি, এখানে জাস্ট কিচ্ছু করে নেই, বডির মধ্যে একটা একটা বাটন নিয়েছিলাম, আর হচ্ছে একটা হেডিং ট্যাগ নিয়েছিলাম। কারণ আমরা এখানে jQuery-র ফাইলটা ডাউনলোড করে আনছিলাম এখান থেকে, jQuery.com থেকে। jQuery.com এখান থেকে ডাউনলোড করার পরে এটাকে আমরা আর কি পাই। তো ডাউনলোডে ক্লিক করার পর আমরা যে এটা আনকম্প্রেস ভার্সনটা এখান থেকে নিয়ে কন্ট্রোল-S দিয়ে আমরা আমাদের এখানে সেভ করি। জাভাস্ক্রিপ্টের ভিতরে ক্লাসের ভিতরে ডে 2-র মধ্যে জেএস এর মধ্যে এখানে পেস্ট করি। পেস্ট করার পরে দেন হচ্ছে আমরা এই একটা এইচটিএমএল ফাইল নিই এখানে, এইচটিএমএল ফাইলের সাথে এই ফাইলটা লিংক করে জাভাস্ক্রিপ্টের jQuery ফাইল। এবং আমরা জাভাস্ক্রিপ্টে একটা কোড লেখার জন্য script.js একটা ফাইল নেই জেএস এর ভিতরে, দুইটাকে লিংক করে দেই। এরপরে script.js ফাইলটা ঠিকঠাক মতো কাজ করে কিনা আমরা এখানে একটা অ্যালার্ট দিয়ে দেখতেছিলাম। এরপরে jQuery যে বেসিক সিনট্যাক্সটা ছিল, jQuery যে বেসিক সিনট্যাক্স বলতে নিছিলাম যে আপনি jQuery তে যত বড় বা যত ছোট যে কোনো কাজই করেন না কেন, আপনার আহ, ওটা হচ্ছে যে যে লাইক ধরেন এই যে এটা jQuery বেসিক সিনট্যাক্স, jQuery বেসিক সিনট্যাক্স কোনটা ছিল, যে এটা, এইটা মেনলি বলতেছিলাম। সিলেক্টর, এটা ছিল jQuery এর বেসিক সিনট্যাক্স এবং এটাকে আমরা এলাবোরেট করতেছিলাম। এইটা, এটা হচ্ছে jQuery এর বেসিক সিনট্যাক্স এটা। এবং এটাকে আমরা এভাবে এলাবোরেট করতেছিলাম, কোনটার মানে কি $সাইন হচ্ছে jQuery অবজেক্ট সাইন। সিলেক্টর হচ্ছে এমন একটা জিনিস হবে যেটা আপনি, যেটা দিয়ে আপনি HTML এলিমেন্টকে ধরবেন। সিলেক্টর হতে পারে HTML এলিমেন্টের আইডি, ক্লাস, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু, এগুলো। ডট হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন, অ্যাকশন হচ্ছে jQuery মেথড। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো এখন সেক্ষেত্রে আমরা এভাবে যে jQuery অবজেক্ট ধরে, যেটা সিলেক্টর ডট ক্লিক একটা ফাংশন কল হয়, হ্যাঁ। তো এখান থেকে আমরা এই যে এটা করে দিই, jQuery অবজেক্ট দিয়ে যে হেডিং
এই যে এটাকে ধরি, মানে এই বাটনটাতে ক্লিক করলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা করছিলাম। বাটনের একটা আইডি হচ্ছে ক্লিক বাটন, এই যে এখানে এসে যে আমরা এটা করতেছিলাম, ক্লিক বাটনটাকে ধরে সেখানে যে ক্লিক করলে যেটা দেখেন যে $সাইন সিলেক্টর ডট এই যে অ্যাকশন, ক্লিক হচ্ছে অ্যাকশন jQuery মেথড। হ্যাঁ, এই কাজটা হবে কি হবে, আবার এটাও কিন্তু সেম দেখেন, এই যে $সাইন সিলেক্টর ডট এই যে এটা হচ্ছে অ্যাকশন মানে jQuery মেথড। সো হেডিং 1 কার, হেডিং 1 হচ্ছে এই h1 ট্যাগের আইডি হেডিং 1, এটার ভিতরে যে কন্টেন্টটা এটাকে অ্যাক্সেস করার জন্য হেডিং 1 টাকে ধরে ডট টেক্সট মেথড লিখতে হয়, টেক্সটের ভিতরে যা দিবেন সেটা ওখানে বসে যাবে। আর র জাভাস্ক্রিপ্টে ছিল ইনার টেক্সট, আর এখানে শুধু টেক্সট। আরো একটা মেথড আছে, HTML মেথডও আছে, HTML এর ভিতরেও দেওয়া যায়, এটা jQuery একটা মেথড, একই কাজ করে। তবে সাধারণত আপনি যদি যেখানে মানে ঢুকাইতেছেন জিনিসটা, মানে যে ডিবির মধ্যে বা যেখানে কন্টেন্ট রাইট করতেছেন ওখানে যদি আপনি HTML এর ট্যাগ সহ রাইট করেন তখন আপনি HTML মেথড ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ টেক্সট এনা। ঠিক আছে, তো এই হচ্ছে এই জায়গাটার ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে যে আমরা বেসিক্যালি এখানে এটা তো করলাম আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা এখানে যাই, দেখতেছিলাম যে কোথায় যেন দেখতেছিলাম, এখানে এখানে ক্লিক করলে এটার কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটা আমরা দেখতেছিলাম আর বাই ডিফল্ট ছিল দিস ইজ এ কন্টেন্ট, এখানে ক্লিক করলে দিস ইজ চেঞ্জ কন্টেন্ট, এইটা। তো এরপরে আমাদের টার্গেট ছিল যে আমরা অ্যাকচুয়ালি যে কুয়েরির মেইন যেটা কাজ সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন এবং যে কুয়েরি প্লাগইন ধরে কাজ করা। ঠিক আছে, যে কুয়েরি ফর্ম ভ্যালিডেশন এবং প্লাগইনটা একটু দেখাবো, মানে ফর্ম ভ্যালিডেশনটা দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট বেসিক্যালি। তো ফর্ম দিয়ে শুরু করলাম, ফর্ম দিয়ে শেষ করলাম। ফর্মের মধ্যে একটা টেবিল নিয়ে যে আমরা ফুল নেম একটা নেম দিলাম। তো এরপরে ইনপুটের টাইপ টেক্সট, একটা আইডি দিলাম নেম। হ্যাঁ, এখন আমাদের টার্গেট ছিল ফার্স্টে আমরা দেখতেছিলাম যে যখন আমরা এই রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করি, যখন রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করা হয় তখন অ্যাকচুয়ালি এই রেজিস্ট্রেশন বাটন একটা আইডি ছিল, এই যে রেজিস্ট্রেশন বাটন আইডি ক্লিক করলে, এবং এই ফর্মেরও একটা আইডি ছিল, এই যে ফর্মের একটা ছিল রেজিস্ট্রেশন ফর্ম। তো জাভাস্ক্রিপ্টে এসে আমরা দেখতেছিলাম যে যখন এই যে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করে তখন রিটার্ন যদি ফলস হয় তাহলে আর এই ফর্মটা সাবমিট হয় না, বাট যদি রিটার্ন হয় ট্রু, রিটার্ন ট্রু হলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যেতে পারে। দিচ্ছি দেখেন, এখন যদি আমি এখানে ক্লিক করি ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে, একটা ভ্যালু দিলে এই যে ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। তো আমরা এই জায়গাটাতে একটু পরে আসবো, আপাতত এখানে আমি ফলস দিয়ে রাখলাম, এই জায়গাটাতে পরে আমরা আবার আসবো। এখন তাহলে এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমরা যখন যখন আমি ধরতেছি ফুল নেম বলতেছি যে এটার জন্য মিনিমাম 2টা ওয়ার্ড ম্যাক্সিমাম 20টা ওয়ার্ড ব্যবহার করা যাবে নাম লিখতে। তাহলে এখন আমি যখন এ দিলাম, এটা হচ্ছে একটা কি আপ মেথড। তো এই ইনপুট এলিমেন্টের একটা আইডি আছে, এর আইডিটা কি, ইনপুট এলিমেন্টের আইডি হচ্ছে এই যে নেম। তাহলে জাভাস্ক্রিপ্টে এসে কি করলাম দেখেন, jQuery অবজেক্ট দিয়ে হ্যাশ নেম, হ্যাশ কেন, কারণ এই নেমটা হচ্ছে কি তার আইডি ধরে, দেন কি আপ মানে কি, যখন এখানে কোনো কিছু লিখবে, হ্যাঁ যখন এখানে কোনো কিছু লিখবে এটা হচ্ছে একটা ইভেন্ট, নাম হচ্ছে কি আপ। তো কি আপে আমরা এখানে একটা কাজ করবো, এটা ফাংশন, একটা ফাংশন এখানে জুড়ে দিলাম। কি হবে, প্রথমে যে কি হবে দিস ডট ভ্যাল, এটা মানে কি, মানে হইতেছে আপনি এখানে যা লিখতেছেন, এখানে যা লিখতেছেন এটাকে আপনি ধরে এই ভেরিয়েবলের মধ্যে রাখলেন। এবার দেখলেন যে টেক্সট ডট লেন্থ মানে কি, এখানে কয়টা ক্যারেক্টার সে লিখছে। তো টেক্সট ডট লেন্থ যদি 2 এর যদি বেশি হয় বা 20 যদি কম হয়, 2 সমান বা 2 এর চেয়ে বেশি, 20 এর সমান বা 20 এর কম, তাহলে এই নেম এরর নামের আরেকটা জিনিস স্প্যান ট্যাগ আছে, এই যে দেখেন নেম এরর, এটার মাঝখানে এমটি কোনো কিছু যাবে না। আর যদি 2 এর কম হয় বা 20 এর বেশি হয় তখন নেম এরর ভিতরে ফুল নেম শুড বি 2 to 20 ক্যারেক্টার, এই এররটা। এবং সেইভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন আমি এখানে কোনো কিছু টাইপ করতে দিয়েছিলাম একটা দিলে কিন্তু এরর আসে, 1 2 আবার নাই, 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20, ঠিক আছে 21 দিলাম আবার এরর চলে আসছে। এটি আর কি, মানে টাইপিং পিরিয়ডে আপনাকে অ্যালার্ট করে দেওয়া। এখানে আরো অনেক কিছু করা যায়, সিএসএস দিয়া এটার বর্ডার একটু রেড করা যায়, লারাবেলে যেটা দেখা যায় তাই না, যে আপনি ভুল ইনপুট দিলে দেখবেন যে ইনপুট ফিল্ডের বর্ডার গুলো রেড হয়ে যায়, এগুলো সিএসএস দিয়ে ক্লাস কল করে এখানে দেখানো যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এইটা হইলো, এখন এই কাজটাকে আমরা একটু অন্যভাবে করবো, কিভাবে করি দেখেন। আমরা
এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে যে তাহলে ধরেন এখানে নাম কেউ লিখতে গেলে ইরর দেখাচ্ছে, দুইটা দিলে ইরর চলে যাচ্ছে। এখন কেউ যদি নামের মধ্যে 1 2 লেখে, ধরেন লিখলো 1 2, এখন চলে গেছে। এখন এই 1 2 3 4 এটা কি কারো নাম হতে পারে? তাহলে এখন এইটা কিভাবে আমি ধরবো? সো এখানে সে কি ইনপুট দিচ্ছে, সে কি ক্যারেক্টার দিচ্ছে না নাম্বার দিচ্ছে, এটা আমাকে ধরতে হবে। নাম যে ইনপুট দিচ্ছে এখানে যদি কোনো নাম্বার আসে তাহলে সেটা ইরর আসবে। এখন এখানে কি ক্যারেক্টার ইনপুট দিচ্ছে সেটা বোঝার জন্য আমাকে জাভাস্ক্রিপ্টে একটা পাওয়ারফুল লাইব্রেরি, তার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশন লাইব্রেরিটা ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্টে যেমন আমরা যে কয়টা লাইব্রেরি নিয়ে কাজ করি তার মধ্যে একটা ছিল কি, ডেট টাইম, তাই না? এটা নিয়ে কাজ করছি আমরা, ডেট টাইম ক্লাসের অবজেক্ট তৈরি করি। ঠিক এরকম একটা পাওয়ারফুল ক্লাস হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো রেগুলার এক্সপ্রেশন এটা হচ্ছে মানে একটা অদ্ভুত রকম একটা মানে কমপ্লেক্স জিনিস। তো এটা আসলে আমিও খুব ভালো মতো জানি না, তো যতটুকু জানি আমি একটু শেয়ার করতেছি। এটা অ্যাকচুয়ালি এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশনের জন্য হচ্ছে, যদি বলেন রেগুলার এক্সপ্রেশন জাভাস্ক্রিপ্ট দিলে, গুগলে সার্চ দিলে এই যে ডেভেলপার ডট মজিলা এখানে আসতে পারবেন। এখানে এই যে রেগুলার এক্সপ্রেশন কি জানতে পারবেন। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে একটা প্যাটার্ন ইউজ টু ম্যাচ ক্যারেক্টার কম্বিনেশন ইন স্ট্রিং। দেখতে পাচ্ছেন না, সুন্দর একটা ডেফিনেশন। রেগুলার এক্সপ্রেশন কি একটা প্যাটার্ন যেটা ইউজ করা হয় কি টু ম্যাচ ক্যারেক্টার কন্টেইনিং ইন স্ট্রিং। একটা স্ট্রিং এর ভিতরে কি ক্যারেক্টার আছে সেটা সে ম্যাচ করে। ডেফিনেটলি এটা একটা ক্লাস। এই ক্লাসটা হচ্ছে কি, ক্লাসের ভিতরে এটা একটা প্যাটার্ন আর কি, হ্যাঁ, এটাই আর কি। তো রেগুলার এক্সপ্রেশন দুই ভাবে অবজেক্ট তৈরি করা যায় দেখেন। একটা হচ্ছে যে এইটা, এই যে এভাবে দুইটা ড্যাশ দিয়ে এটা এই ক্লাসের একটা, আমরা যেমন ডেট টাইম ক্লাস নিয়ে কাজ করতেছিলাম, ডেট টাইম ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিছিলাম। ঠিক এরকমই রেগুলার এক্সপ্রেশন যখন কাজ করবেন এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো এই একটা স্ল্যাশ দিয়ে আমি ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে এই যে এইটা নিউ আর এ জিএক্সপি। আমরা সাধারণত এটার সাথে ফ্যামিলিয়ার আছি সবাই, কারণ আমরা জানি যে ক্লাসের নামের আগে নিউ কিওয়ার্ড দিলে ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়। তো আমরা এভাবেও অবজেক্ট তৈরি করতে পারি, এভাবেও পারি। এরপরে এখন এই রেগুলার এক্সপ্রেশন যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা তৈরি করবেন কিভাবে? এই প্যাটার্নটা তৈরি করার জন্য এখানে অদ্ভুত কিছু সিনট্যাক্স আছে, নিচে বলে দেওয়া আছে, এই যে কন্টেইনিং ক্যারেক্টার, ঠিক আছে, এবং আরো কিছু রুলসও আছে মেবি নিচে, এই যে। তো এখানে কিছু ইয়ে আছে, তো এবং এই যে যেখানে কিছু আছে। তো এগুলো আসলে মানে একটু ঝামেলাপূর্ণ জিনিস আর কি, হ্যাঁ। তো এগুলো যদিও একবার মাঝখানে একটা ইয়ে নিয়েছিলাম, আপনার একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে কিভাবে এটা করা যায়, কিন্তু পরবর্তী দেখলাম যে এটা আসলে খুব বেশি আহ, জরুরি না আর কি, হ্যাঁ। তো আপনাকে শুধু প্যাটার্নটা ব্যবহার করতে জানতে পারলে এবং বেসিক কিছু টুকটাক আপডেট করতে পারলে, আপনি যদি মানে জাভাস্ক্রিপ্টের উপরে খেপে না যান, মানে খেপে আপনি জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক বানাইবেন, তখন আপনার রেগুলার এক্সপ্রেশন লাগবে। যেমন Vue.js এর ভিতরে রেগুলার এক্সপ্রেশন আছে, অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট এগুলোর ভিতরে এই ক্লাস আছে। Vue.js এর প্রজেক্টের নামটা আপনি কেমনে লিখতেছেন, ভেরিয়েবলের নাম উল্টাপাল্টা লিখলে, সিনট্যাক্স উল্টাপাল্টা লিখলে কাজ করে না। এগুলো চেক করে কে? রেগুলার এক্সপ্রেশন। আপনি কি লিখতেছেন ওই জায়গাটাতে এগুলো জানা দরকার। বাট আপনি নর্মালি এখন আপাতত আপনি ওয়েব ডেভেলপার, আপনি গুতাগুতি করবেন, সো এটার জন্য যতটুকু জানা দরকার ততটুকু বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন ওকে, রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে একটা বেসিক কথাবার্তা হলো, আপনারা এখান থেকে পড়তে পারবেন। তো ডেভেলপার ডট মজিলা এটা হইতেছে জাভাস্ক্রিপ্টের জন্য বেস্ট একটা মানে রিসোর্স আর কি। কারণ এইটা হচ্ছে যে যে লাইক মানে জাভাস্ক্রিপ্ট যে তৈরি করছে, হ্যাঁ, ব্র্যান্ডেড ইচ, ওনার কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে মজিলা আর কি ব্রাউজার। তো এই জন্য ওই মজিলা ব্রাউজারের যে ডেভেলপার থাকে সেখান থেকে এটা সঠিক ডকুমেন্টেশন পাওয়া যায়। ঠিক আছে, যে জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখেন এখানে, এটা হচ্ছে সবচেয়ে রিচ লাইব্রেরি, যা মানে রিচ ডকুমেন্টেশন জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, এখন বুঝছি। এখন তাহলে আমি কেমনে করবো, এখানে যে সেই নাম্বার দিতেছে না, এটা আমি রেগুলার এক্সপ্রেশন কিভাবে চেক করবো, এটা হচ্ছে আসল কথা। গুগলে এসে সার্চ দিবেন রেগুলার এক্সপ্রেশন ফর নেম ভ্যালিডেশন ইন জাভাস্ক্রিপ্ট। এই যে রেগুলার এক্সপ্রেশন ফর নেম ভ্যালিডেশন ইন জাভাস্ক্রিপ্ট সার্চ দিলাম। এইখানে দেখেন আপনি একটু খুঁজতে হবে, বা আমরা কিছু বলে দেবো। ধরেন যে এটা আসলাম, স্ট্যাক ওভারফ্লো এর ভিতরে যাচ্ছি, এই যে এখানে দেখেন দেওয়া আছে, আমরা ধরেন এই জিনিসটা নিলাম, এইটা
তো এইটাকে এবার আমরা আমাদের এখানে নিয়ে আসলাম, এখানে এই যে var text দেওয়া আছে এটার নিচে। তাহলে এখন এই দেখেন এই যে এইটা দিয়ে শুরু হয়েছে, এইটা দিয়ে শেষ হয়েছে। বলছিলাম না দুই ভাবে অবজেক্ট তৈরি করা যায়, এটা একটা প্যাটার্ন। আচ্ছা, এন্ড এটার ভিতরে দেখেন প্রথমে একটা এই ক্যাপ অপারেটর দিয়ে শুরু হয়েছে, এরপরে থার্ড ব্র্যাকেট, মানে এটা একটা পার্ট, আর এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এটা আরেকটা পার্ট, দুইটা পার্ট। ডলার সাইন দিয়ে বোঝানো হয় পুরা স্ট্রিং জুড়ে এই রুলসটা কাজ করবে। মানে আপনি যখন এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা যখন কোনো একটা স্ট্রিং এর উপরে অ্যাপ্লাই করবেন, এটা একটা ভেরিয়েবল টেক্সট, এর মধ্যে কি আসবে, এর মধ্যে একটা স্ট্রিং আসবে, এই যে এখানে যা লিখতেছেন, তাই না? এই জিনিসটা ঢুকবে কার ভিতরে, এটার মধ্যে। তো এই প্যাটার্ন অনুযায়ী আমরা এই টেক্সটটাকে চেক করব। এখন প্যাটার্নে কি বলছে, বলছে যে এখানে আপনি ছোট হাতের যে কোনো লেটার ব্যবহার করতে পারবেন, বড় হাতের যে কোনো লেটার ব্যবহার করতে পারবেন, আর এখানে একটা স্পেস আছে, একটা স্পেস দিতে পারবেন, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 30টা। আর ডলার সাইন মানে হচ্ছে এই পুরো স্ট্রিং জুড়ে এই রুলসটা অ্যাপ্লাই করবে। ডলার সাইন মানে যেটা বোঝায়। এখন এই যে যদি এখন আপনাকে এখন এখানে এত কিছু লিখতে হবে না, এভাবে যদি লিখি rsgxp ডট টেস্ট, এই টেস্ট মেথডের ভিতরে আমি ওটা ফালাই দেব টেক্সট, মানে যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা আমি এখানে রাখছিলাম, ওইটা আমি, এই টেস্ট হচ্ছে একটা বিল্ট ইন মেথড, মানে এই রেগুলার এক্সপ্রেশন যে ক্লাস, সেই ক্লাসের একটা মেথড হচ্ছে টেস্ট। এই যে আমরা তার একটা অবজেক্ট তৈরি করলাম rsgxp, অবজেক্ট ধরে টেস্ট ফাংশনটা কল করলাম, টেস্টের ভিতরে আমি এই স্ট্রিংটা পাঠিয়ে দিলাম, এই ভেরিয়েবলটা পাঠিয়ে দিলাম, এই ভেরিয়েবলের মধ্যে এখানে যা লিখতেছে সেটা আছে। তো টেস্ট চেক করবে এই প্যাটার্ন অনুযায়ী, ছোট হাতে যে কোনো লেটার, বড় হাতে যে কোনো লেটার, স্পেস, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 30টা। এই প্যাটার্ন যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওকে, না থাকলে এখানে যেতে যাবে। রিলোড দিলাম, এখন দেখেন 1 দিছি, 2 দিচ্ছি, এটা হয়ে গেছে। এখন আবার 3 দিলাম, দেখেন, দেখছেন নাম্বার দেওয়ার সাথে সাথে সে ধরে বসছে, দেওয়া যাবে না। তো এখন এখানে আমরা একটু একটু ইরোট একটু আপডেট, নেম, ফুল নেম should contain only letter and 2 to 30 ক্যারেক্টার। এই এখন যদি যাই রিলোড দেই, এখন দেখেন এখানে আমি লিখতেছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 30টা বেশি হয়ে গেলে এটা চলে আসতেছে। আবার আপনি এখানে আছেন, বাট মাঝখানে যখন একটা লেটার লিখতেছেন তখনই আপনাকে এখানে দিচ্ছে। ব্যাপারটা খেয়াল করছেন? তো এটাই আর কি। হ্যাঁ, তাহলে আমার এটা মোটামুটি কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন এই জায়গাটা আমরা একটা কাজ করব। কি কাজ করব মনে করেন, এইটাকে আমরা একটা ফাংশনের মধ্যে লিখব। এভাবে না লিখে এখানে একটা ফাংশন লিখবো, ফাংশন চেক নেম, এটার মধ্যে এটা দিয়ে দিলাম। আর এখানে আমরা এটা লিখবো, এটার পরিবর্তে এটা লিখবো। ঠিক আছে, এখানে আমরা লিখে দেবো হচ্ছে চেক নেম। তাহলে যখন নেমের উপরে কি আপ হবে তখন চেক নেম ফাংশনটা কল হবে, এই কাজটা হবে। দেখি কাজ করে কিনা, করে, তাই না? কাজ করতেছে কিন্তু, ওগুলো মুছে দিলে ঠিক আছে। এন্ড সেম ভাবে আমার চেক করতে হবে কি, ইমেল, ইমেলটা চেক করি। তো ধরেন আমি এখানে এটা কপি করলাম, কপি করে নিচে আবার পেস্ট করে দিলাম, ইমেল। তাহলে এখানে ইমেলের আইডি কি ছিল, ইমেলের একটা আইডি দিতে হবে। এবং এখানে আমার এটা লিখতে হবে। এখানে আমরা লিখবো হচ্ছে ইমেল এরর, এখানে লিখবো হচ্ছে মোবাইল, এখানে লিখবো মোবাইল এরর। এটা একটা আইডি দিয়ে দিই, মোবাইল আইডি দিলাম হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, এটা একটু ভিন্নভাবে কাজ করবে, করো। কনফার্ম পাসওয়ার্ডের এখানে তো দিয়ে দিই।
কনফার্ম পাসওয়ার্ড এরর। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে ধরেন আমরা একটা জিনিস দেখা দিতে পারি যে যে ইমেজটা সিলেক্ট করে দিল ওইটা নিচে দেখাবে, তাই না? এটা ধরেন করে দিচ্ছি, আর এখানে তো আছে। তো এইভাবে মোটামুটি একটা সাজায় নিলাম আর কি। তাহলে এখন ইমেল এররটা আমরা চেক করি কিভাবে করব। সেখানে যাচ্ছি, এই যে ইমেল এরর, এখানে দিয়ে দিলাম চেক ইমেল, চেক ইমেল, ঠিক আছে। এখন এখানে ধরলাম যে এই ইমেলের ভ্যালুটাকে নিয়ে এখানে রাখলে ইমেল, এখানে আমরা অ্যাকচুয়ালি দিতে পারতাম নেম, টেক্সটের নেম দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, ইমেল দিয়ে দিলাম। এখন এই ইমেলটা চেক করবো, এখন এই রেগুলার এক্সপ্রেশনও চেক করতে হবে। এখন ইমেলের এখানে বলে দিচ্ছি হচ্ছে ইনভ্যালিড ইমেল ফরম্যাট, ইনভ্যালিড ইমেল ফরম্যাট। এখন ইমেলের রেগুলার এক্সপ্রেশনটা কি হবে এটা আমাকে বুঝতে হবে। তাহলে রেগুলার এক্সপ্রেশন ফর ইমেল ভ্যালিডেশন ইন জাভাস্ক্রিপ্ট এখানে খুঁজতে হবে। তো ইমেলটা ইন্টারেস্টিং আছে, ইমেলের তিনটা পার্ট হয়, একটা হচ্ছে @এর আগে, আরেকটা হচ্ছে @এর পরে, আরেকটা হচ্ছে ডট। হ্যাঁ, এগুলো সব আছে। বুঝি নাই কি হয়েছে, কি বুদ্ধি? আচ্ছা, এটা পরে দিন, সমস্যা, ইগনোর করেন, ইগনোর। আচ্ছা, সমস্যা নাই, আল্লাহ ভরসা, ইগনোর করেন, ইগনোর করেন। দেখেন এই রেগুলার এক্সপ্রেশনটা পাবেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। কি বলবো বলেন, ওরা তো এভাবে যদি, যাই হোক, দেখেন এখন আমরা এটাকে যদি কপি করি, কপি করে এখানে আসলাম, এখানে এসে আমরা যদি যে লাইক ধরেন এইখানে আমরা এই এররটা দিয়ে দিলাম। আমি জানি না এটা হবে কিনা, বাট চেক করার জন্য দিলাম আর কি। এখানে হবে ইমেল এরর, কারণ এই যে ইমেলের জন্য যে স্প্যান ট্যাগটা তার আইডি ছিল ইমেল এরর, হ্যাঁ, এটা আর কি। তো এখন এই যে এখানে @এর আগে মনে হয় এগুলা হবে, @এর পরে এগুলা, আর ডটের পরে মনে হয় এগুলা। আমি জানি না এখানে কি লেখা, আমি চেক করে দিই কি হয়। এখন ধরেন ইমেল অ্যাড্রেস লেখা শুরু করলাম, ধরেন এইচ, ইনভ্যালিড বলতেছে, ABIB habib@gmail.com, ঠিক আছে না? দুইটা লিখলে, একটা লিখলে হবে না, com.com.bd। হ্যাঁ, এবার যদি ডি ডি লিখতেই থাকি, আবার মিনিমাম ম্যাক্সিমাম করে দিয়ে যাচ্ছে 6টা, দেখছেন? এখানে যে দেখেন বিডি দিয়ে 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা দেওয়া যাচ্ছে, 1 2 3 4 5 6, 6টা রাখবো না কটা রাখবো বলেন? .com.bd, .com.bd, তিনটে কি হয় এখানে, না 6টা হতে পারে? ধরেন bitm অ্যাট দ্য রেট, ধরেন এখানে বললাম যেভাবে যে ইনফো অ্যাট দ্য রেট bitm.org.bd, ঠিক আছে না? তিনটা হতে পারে, তাহলে 6 দেওয়াটা এখানে বোকামি হয়েছে, 3 দিয়ে দিই, তাই না? মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম কয়টা? তিনটা, বা 4টাও দিয়ে দেন, সমস্যা নেই। info.info যদি হয়, ইনফো হতে পারে না, লাইভ হতে পারে, শুনছেন না কি বললাম? বা .me হতে পারে। তো 5টা মনে হয় না, 5টা কি হয়? ইনফো, লাইভ, মি, নেট, মানে .net, .live, .com। হ্যাঁ, ওইটাই আর কি, বলবেন যে হ্যাঁ এটা ঝামেলা, বহুত কাজ করতে হবে, 1 সপ্তাহ তো লাগবে মিনিমাম, তাহলে 4 জায়গায় কত লিখে দিবেন? 6, ঠিক আছে। এখন এটা তো একটা গেল, এখন মোটামুটি মনে করেন এখানে দেখে ঠিক আছে কিনা, ধরেন লিখলাম যে a a a @gmail.com,
এখন যদি আমি এখানে এ এর পর একটা ডট দেই, ঠিক আছে তাই না? যদি একটা স্পেশাল ক্যারেক্টার দেই তাহলে ঠিক নাই। আন্ডারস্কোর আসতে পারে, ইমেল অ্যাড্রেস আসতে পারে, হাইপেন আসতে পারে, না আসতে পারে, ঠিক আছে। কিন্তু যদি আমি একটা নাম্বার দিয়ে আসতে পারে, কিন্তু যদি একটা অ্যাবনর্মাল ক্যারেক্টার দিই আসবে না। ইয়েস, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস এরকম আসে না, HABIB24989222 এরকম আসে না? আসে। আবার এরকম আসে যে Habib_CSC এরকমও তো আসে নাকি? আবার হাইপেনও আসে। মানে এই যে এখানে যেটা লিখবেন অ্যাট দ্য রেটের আগে, ওইটা হলো যে এইটা। এখানে কারণ ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, জেড যেগুলো নাম্বার, ডট, আন্ডারস্কোর, হাইপেন এগুলো ব্যবহার করা যায়। এগুলোই তো লাগে, এর বাইরে কিছু লাগে না। আর অ্যাট দ্য রেটের পরেও সেম। এখানে আন্ডারস্কোর নাই, হাইপেন আছে, ঠিক আছে। ডোমেনে কখনো আন্ডারস্কোর হয় না, ডোমেনে হাইপেন হয়। এখানে আমাদের নেমের একটা ঝামেলা আছে দেখেন, কারণ নেমে মানে একটা ডট আনতে হবে কিন্তু মাননীয় স্পিকার। অনেকের নেম এরকম হতে পারে না, এমডি সাকিব খান, এটা তো নিচ্ছে না। এই যে ডটটা নিচ্ছে কি, তাহলে ডটটা আমি কেমনে দিব? সো এই যে নেম দেখেন রেগুলার এক্সপ্রেশন, এই যে এখানে জেড এর উপর একটা ডট দিয়ে দিলাম। যখন আমি জেড এর উপরে ডট দিয়ে দিলাম, এখন যদি রিলোড দেই, এখন দেখেন এমডি সাকিব খান হয়। কিন্তু যদি আপনি এখন আবার আন্ডারস্কোর দেন তাহলে নিচ্ছে না। অবশ্যই এর আন্ডারস্কোর দিয়ে দিলাম, এই যে আন্ডারস্কোর নিচ্ছে এখন। কিন্তু আবার হাইপেন দিলে নিচ্ছে না, কারণ কি? থাকে না তো, হাইপেন থাকলে হাইপেন দিয়ে, এখানে হাইপেন দিয়ে দিতে পারবে একটা, হাইপেন দিয়ে দিলে একটা হাইপেন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। বা হাইপেন টাইপ আগে দিতে পারেন, হাইপেন ডট আন্ডারস্কোর এভাবে দিতে পারেন। তো মানে আপনি যেভাবে, আপনি ডট আগে দিয়ে দিলাম এবং একটা এখানে দেখেন মজার ব্যাপার দেখেন, যদি আপনি এখানে কোনো স্পেস না দেন, এখানে কোনো স্পেস দেওয়া আছে না, এখন দেখেন, এখন এটা কিন্তু আর নিবে না। HABI হাবিবুর নিচ্ছে না, কারণ কি বলেন তো? স্পেস দেওয়া নাই। আমি যদি স্পেসটা কাটে দেই এখন কিন্তু ঠিক আছে। মারাত্মক জিনিস কিন্তু রেগুলার এক্সপ্রেশন। তো ডট দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম, আমার ঠিক আছে। তো এটাও অ্যাট দ্য রেটের আগে, অ্যাট দ্য রেটের পরে, ডটের আগে পরে। হ্যাঁ, হতেই পারে। এই যে আছে, ইগনোর করেন, যাই হোক। হ্যাঁ, সমস্যা নেই, আমরা এটা শেষ করতে হবে, 11:30 বাজে দেখেন। আমার আগে থেকে ফোন আসতেছে বারবার, সমস্যা নেই। এখন দেখেন তাহলে এই যে নেম আসতেছে এখানে একটা, আর ইমেল অ্যাড্রেসও দেওয়া যাচ্ছে, কিন্তু এখানে অ্যাবনর্মাল 1 2 3 4 5, 5টা দেওয়া যাচ্ছে না, সবুজ কটা দেওয়া যায়? 4টা। অ্যাকচুয়ালি এইটাই হয়, যেমন যদি ওয়েবসাইট হয় habib.live এরকম হতে পারে, তাহলে এরকম হতে পারে info@habib.live, তাই না? আরেকটা দিলে হবে না কিন্তু। আন্ডারস্টুড। সো আমার মনে হয় এটা হয়ে ইমেলটা আমাদের ডান, আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে? ইমেলটাকে ডুপ্লিকেট করে নিলাম। ইমেলের পরে কি আছে বলেন তো? মোবাইল। সো মোবাইল চেক, মোবাইল ফাংশনের নাম চেক মোবাইল। আর এখানে আসবে হচ্ছে মোবাইল এরর, ইনভ্যালিড মোবাইল নাম্বার। এখন আমরা আপাতত বাংলাদেশে মোবাইল নাম্বার স্ট্যান্ডার্ড ধরে কাজ করার রেগুলার এক্সপ্রেশন খুঁজি। পরবর্তীতে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পান সেগুলো খোঁজার ওয়ে আছে, বাংলাদেশ পালে সবই পারবেন। দেখেন মোবাইল নাম্বারের রেগুলার এক্সপ্রেশনটা কেমন, ঠিক আছে। তো মোবাইল নাম্বারের রেগুলার এক্সপ্রেশনটা খোঁজার জন্য এখানে যাব, রেগুলার এক্সপ্রেশন ফর মোবাইল ভ্যালিডেশন। এখন এখানে বলে দিতে পারেন বিডি,
যে বাংলাদেশি মোবাইল ফোন ভ্যালিডেশন, প্রথমটাতে যাই। আচ্ছা, এটা নিয়ে দেখি কি হয়, আমি জানি না হবে কিনা, চেক করে দেখি, না হলে অন্য একটা নিতে হবে। সো এটা লিখলাম, মোবাইল এরর টেক্সট ইনভ্যালিড মোবাইল নাম্বার। এখন চেক করে দেখি মোবাইলটা কাজ করে কিনা। মোবাইল 01 ইনভ্যালিড বলতেছে, 7111805110। ঠিক আছে, আবার একটা 1 দিলাম, ইনভ্যালিড। ঠিক আছে না? এখন শুরুতে মোবাইল নাম্বারে +8880 এটা আসতে পারে, 1715123456। না, ঠিক নাই। সেটা তো করাই যায়, কিন্তু এখানে এটা হচ্ছে না কেন, এটা বুঝলাম না। ডাবল এইট ডাবল জিরোটা নিচ্ছে না, 0088 ডাবল জিরোটা নিচ্ছে, হ্যাঁ। 88ও নিচ্ছে না, +8800 এটা তো নিচ্ছে না। প্লাসটা কি আসতেও পারে, তাই না? আচ্ছা, এটা দিয়ে দিয়ে কি হয়। 01715123456, ঠিক আছে। যেভাবে দেই, 8800, সরি 00, আগে কি যেন দেয়, +880171512345 এটা নিয়েছে, এটা প্লাসটা নিতেছে, তাই না? আরেকটা দিলে হচ্ছে না, এটা প্লাসটা নিচ্ছে। এখন যদি আমি এটা প্লাসটা কেটে দিই, 8800, এটাও কাজ করতেছে, এটাই ঠিক আছে মনে হয়, তাই না? 880 আবার প্লাস দিলেও নিচ্ছে, আরেকটা প্লাস দিলে আবার নিবে না, ঠিক আছে। এটা ঠিক আছে। এখন এখানে আরেকটু টেস্ট করতে পারেন, দেখেন, 017 হয়, 016 হয়, 015ও হয়, 014 কি হয়, 4ও হয়, 3 কি হয়, 3ও হয়, 2 কি হয়, হ্যাঁ, 2 দিলাম, এখন কি বলতেছে, ইনভ্যালিড। আর শুরুতে আপনাকে 0 দিয়ে শুরু করতে হবে। আপনি যদি এখানে 11টা ওয়ার্ড দেন তাহলে কিন্তু হবে না, 1 2 3 4 5 6 7 8 10 11 হচ্ছে না। শুরু করতে হবে কি দিয়া, 0 দিয়া। শুনছেন না কি বললাম? এবং 013 হবে, 303, এবার ঠিক আছে। তো আমার মনে হয় মোবাইল নাম্বারটা ঠিক আছে আমাদের ভ্যালিডেশন করাটা। তাহলে নেম, ইমেল, মোবাইল, এখন পাসওয়ার্ডটা আমরা দিব এখানে। পাসওয়ার্ড তো আপনি ধরেন যে বললেন যে পাসওয়ার্ড মিনিমাম, যে লাইক অনেক কিছুই করা যায়, যে পাসওয়ার্ডে বড় হাতের একটা হতে হবে, ছোট হাতের একটা হতে হবে, প্যাটার্ন প্যাটার্ন এগুলো তো খুঁজতে পারবেন, সমস্যা নেই। কায়দারা মনে বুঝে গেছেন কেমনে করতে হবে, অনেকে আগে থেকেও তো জানেন। বা এখান থেকে যে পাসওয়ার্ড ভ্যালিডেশন, ছোট হাতের থেকে যে থাকবে, বড় হাতে যে থাকবে, নাম্বার থাকবে, কি কি থাকবে, এগুলো বলে দিন, এগুলো আমরা দেখবো না। আমি সিম্পলি পাসওয়ার্ডের জন্য চাচ্ছি যে মিনিমাম 8 ডিজিটের হতে হবে বা 6 ডিজিটের হতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড মিনিমাম 6 ডিজিটের হতে হবে। ওটা করব, 6 ডিজিটের কম হলে পাসওয়ার্ডটা এরর দেখাবে। একদম সহজ হবে এটা। পাসওয়ার্ডের আইডি কি ছিল,
আমরা সর্বোচ্চ 15 মিনিট পাবো। তো 15 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ ভালো কাজ। তো শেষের দিকে চলে আসছি আমরা। তো পাসওয়ার্ড চেক পাসওয়ার্ড, হ্যাঁ চেক পাসওয়ার্ড দিলাম। তো এখন পাসওয়ার্ড এর নামে মনে কোনো কিছু আমরা করি নাই। হ্যাঁ, আমরা জাস্ট এখানে শো পাসওয়ার্ড রাখছিলাম। তার মানে কাজ করি, এখানে স্পেন ট্যাগ বসিয়ে দিই, এখানে লিখে দিই পাসওয়ার্ড এরর লেভেলের আগে। হ্যাঁ, এখন যদি রিলোড দিই আউটপুটটা দেখেন এরকম। আচ্ছা, এখন পাসওয়ার্ডের জন্য 6টা ফিল্ড লাগবে। তাহলে আমরা এখানে কি রেগুলারাইজেশন বাদ পাসওয়ার্ড, এখানে এভাবে বলে দিলাম ইফ পাসওয়ার্ড ডট লেন্থ, সে যা দেয় দিক, is greater than or equal to 6। 6টা হচ্ছে মিনিমাম 6টা হইতে হবে। তাহলে 6 চেয়ে বড় হলে এটা হবে, না হলে বলো যে পাসওয়ার্ড নিড মিনিমাম 6 ডিজিট। ঠিক আছে, এইটা বলে দিলাম। এখন চলেন দেখি কি হয়। আমি এখানে যাই, রিলোড দেই, পাসওয়ার্ড লেখা শুরু করলাম, 1 0 আসছে, 2 3 4 5 6 6 দিলাম, শেষ। আবার জ্বালাই কি ধরে ধরে দিক, সমস্যা। এখন এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখাবে, আবার হ্যাড করলে এটা একটু করে দেখেন, এটা মজার কাজ। তো এটা বেসিক্যালি হচ্ছে যে এখানে ক্লিক করলে যদি এটা চেক থাকে তাহলে এই যে টাইপটা, এই ইনপুট এলিমেন্টের টাইপটা করে দেব কি, এটা টাইপটা করে দেব টেক্সট। যখন এখানে চেকড অবস্থায় থাকবে তখন এটা টাইপটা করে দেব টেক্সট, আর যখন আনচেক থাকবে তখন টাইপটা হবে পাসওয়ার্ড। এটা হচ্ছে লজিক, আর কিছু না। তাহলে এখানে যা লিখতেছে সেটা দেখবে, তাহলে কি করতে হবে, এখানে যদি রাইট বাটন ক্লিক ইন্সপেক্টে যান, টাইপটা পাসওয়ার্ড আছে না, যে টাইপটা আমি টেক্সট করে দিতে পারি, এই দেখা যাচ্ছে এখানে। আবার যদি টাইপটা পাসওয়ার্ড করে দিই, আবার দেখা যাচ্ছে না, এটাই আর কি। হ্যাঁ, লজিক এটাই। আচ্ছা, এখন এটা কেমনে করব, তাহলে এটা হলো অ্যাট্রিবিউট, এটা দেখে নেই। আচ্ছা, এটা দিয়ে হয়ে যাবে মনে হয়, এটা কোথায়, এটা দেখলাম, এটা দিয়ে হয়ে যাবে। এটা ইজ চেক, হ্যাঁ এটা দিয়ে হয়ে যাবে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটবে কখন, এই যে পাসওয়ার্ডের পরে এখানে লিখলাম, হ্যাঁ এখানে লিখলাম যে ইনপুটের টাইপ পাসওয়ার্ড, ইনপুট সরি টাইপ হচ্ছে চেকবক্স, ইনপুট এলিমেন্ট দ্য টাইপ, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু সিলেক্টর। দেখেন এটা কিন্তু সিলেক্টর একটা, এই যে ইনপুট দ্য টাইপ হচ্ছে চেকবক্স, এটাকে আমি এখানে ধরলাম। হ্যাঁ, ধরার পরে ডট কি হবে, ক্লিক, এখানে ক্লিক করলে, যখন ক্লিক করবে তখন কি হবে, এই কাজটা হবে। কি কাজটা হবে, এরপর আমি দেখবো এই যে এটা ইফ যে দিস ডট ইজ কোলন চেক, মানে চেক কিনা, যদি চেক থাকে তার মানে দেখবো, তখন আমরা এভাবে লিখবো হ্যাশ পাসওয়ার্ড ডট এটিটিআর টাইপ ইকুয়াল টু টেক্সট। দেখেন কত মজা।
পাসওয়ার্ড মানে হচ্ছে যে মানে যখন আমি ইনপুটের টাইপ চেক বক্স যখন আমি এখানে চেক করব তখন যখন আমি চেক করব তখন সে চেক করবে এখানে যখন আমি ক্লিক করব ধরুন আমি এখানে যখন ক্লিক করব আমি একবার ক্লিক করতেছি এটা চেক করার জন্য আর একবার ক্লিক করতেছি এটা আনচেক করার জন্য তাহলে যখন আমি এখানে ক্লিক করতেছি ওই দেখবে যে দিস মানে কি এইটা এইটা চেকড কিনা যদি চেকড হয় এখানে চেক থাকলে কি হবে এটা টাইপটা কি হবে টেক্সট তখন এই যে পাসওয়ার্ড আইডি এই যে ইনপুট বক্সের আইডি কি পাসওয়ার্ড তাহলে এটিটিআর হচ্ছে অ্যাট্রিবিউট টাইপটা হচ্ছে কি যে টাইপটা হচ্ছে যে প্রপার্টি টাইপ এই টাইপের ভ্যালু তখন বলে দিচ্ছি কি টাইপের ভ্যালু তখন বলে দিচ্ছি টেক্সট যখন চেক থাকবে আর না থাকলে নট চেকড তখন পাসওয়ার্ডের টাইপটা হবে কি পাসওয়ার্ড এইটি আর চেক করে হয় কিনা 1 2 3 4 5 6 ওই দেখা যাচ্ছে আর হাইড হয়ে যাচ্ছে এই জায়গাটা খেয়াল করতে পারেন সুন্দর লাগবে এই জায়গাটা কিভাবে চেঞ্জ হয় দেখছেন এটাই এখন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চেক হয় কিনা এটা আমি কিভাবে দেখবো তো এখানে কনফার্ম পাসওয়ার্ড একটা আইডিয়া আছে তো আমি যদি এখানে যাই ধরেন যে এটা কপি করতেছি কনফার্ম পাসওয়ার্ডের উপরে যখন কি অ্যাপ হবে চেক কনফার্ম পাসওয়ার্ড এটা অনেক সহজ প্রথমে পাসওয়ার্ডের ভ্যালুটা নিবে তারপরে কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালুটা নিবে ইফ পাসওয়ার্ড ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড যদি সমান হয় তাহলে ভেরি গুড এখানে আসবে কনফার্ম পাসওয়ার্ড এরর এই যে এটা পাসওয়ার্ড নট সেম ওকে এখন দেখেন আমরা যদি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই এখানে লিখলাম ধরেন 1 2 3 4 5 6 এখানে লিখলাম 1 2 3 4 5 6 দিলাম না 7 দিলাম হচ্ছে না এবার 6 দিই ইয়েস ইটস ওয়ার্কিং হ্যাঁ আবার যেখানে একটা কমাই দেই বলবে নট ম্যাচ আবার এখানে যদি লিখি সরি এই যে হইতেছে হ্যাঁ এখানে দিলে দেখা যাবে কত আছে আচ্ছা এইটা একটা গেল তাহলে আমরা মোটামুটি করতে পারলাম এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যখন আমরা ধরেন এখানে একটা ছবি সিলেক্ট করে দিই ধরেন আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম এই ছবি এই ছবিটা এখানে প্রিভিউ দেখাবে এখানে সিলেক্ট করার সাথে সাথে ঠিক আছে যখন আমি একটা ছবি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এটা এখানে প্রিভিউ দেখাবে এটা আমি এখানে কিভাবে দেখাবো তো ওইটার জন্য এখানে আমরা একটু যে করে খুঁজে নিয়ে আসি ছোট্ট একটা কোড লিখলে হয়ে যেতে পারে সেটা হচ্ছে যে আপনার যে লাইক ধরেন এটা হবে হচ্ছে ইমেজ প্রিভিউ jQuery prevent before uploading in jQuery এটা দেখেন আচ্ছা এই কোডটা নিলেই হবে আর এই যে কোডটা নিলে হয়ে যেতে পারে মনে হচ্ছে তো ওটাই আর কি এটা নিতে পারি এটাই নেই হ্যাঁ এটাই নেই দেখ এটা হয়ে যাবে যেতে পারে আর কি ইনশাল্লাহ
সো আমরা এখানে এসে এভাবে একটা কোড লিখলাম, দেখেন। হ্যাঁ, তো এখন এখানে এটা হচ্ছে যে অন চেঞ্জে এই ফাংশনটা কল করতে হবে। আমরা এই যে এখানে যে এটার অন চেঞ্জ এটা করে দিলাম। এরপরে একটা ইমেজ ট্যাগ থাকতে হবে, তার আইডি হতে হবে আউটপুট, তো যে কোনো একটা দিলেই হবে আর কি। এই যে এখানে ছবিটা দেখানো তো ইমেজ ট্যাগ তো লাগবে, তাই না? আমরা এটা হাইট এটা ছোট করে দিয়ে হাইট করে দিলাম 100, ওয়াইড করে দিলাম 120। এটা আউটপুট না দিয়ে আপনি এখানে যা মুছে দিতে পারেন। ওইটা আবার এখানে এই যে ধরতে হবে। তো এখন হয়ে যেতে পারে, আই থিঙ্ক। চেক করি, যেখানে ছবি ছবি সিলেক্ট করে দিই, এই যে প্রিভিউ আসতেছে, তাই না? তো এটা ডিজাইনের ঠিক করে নিতে হবে, আপনি ইমেজ সিলেক্ট করতে সাথে সাথে সেটা প্রিভিউ আসতেছে এখানে। এটাই আর কি। তো তাহলে মোটামুটি ঠিক আছে। এখন আমি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব তখন এই কাজটা হবে। এখন মজার ব্যাপারটা খেয়াল করেন, আমরা একদম লাস্ট আর 2-3 মিনিটে কাজ করব। যখন আমি রেজিস্ট্রেশন ক্লিক করব, এখন অ্যাকচুয়ালি মনে করেন যে আমি এখানে রিটার্ন ফলস না রিটার্ন ট্রু দিলাম, দেখেন। এখন মনে করেন যে এভাবে লিখতেছি, এখানে আমি নাম ভুল লিখলাম, ইমেল ভুল দিলাম, তারপরে ধরেন ইমেল ভুল দিলাম, এরপরে ধরেন বা ইমেল এভাবে ভুল দিলাম, এরপরে মোবাইল নাম্বার ভুল দিলাম, পাসওয়ার্ড ভুল দিলাম, সব ভুল দিচ্ছি। হ্যাঁ, রেজিস্ট্রেশন ক্লিক করি, দেখেন ফর্মটা সাবমিট হয়ে গেছে। তাহলে আলটিমেটলি এতক্ষণ এগুলো করে কি লাভ হইলো? ভুল দিলে তো আর যাবে না, তাই না? অথবা ধরেন কোনো কিছু না দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, তাও কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, সাবমিট হয়ে যাচ্ছে। তো এখন তাহলে এটা কিভাবে সমাধান করবো? যখন রেজিস্ট্রেশন ক্লিক করবে তখন তো আমার এখানে আসবে, তাই না? এখান থেকে যে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসার পর এখানে আমরা যেটা প্রথমে যেটা করব, ফার্স্টে আমরা সবগুলো ফাংশন কল করব। প্রথমে কল করব চেক নেম, এই যে এখানে চেক নেম। তারপরে কল করব যে লাইক চেক ইমেল। তারপরে কল করব চেক মোবাইল। তারপরে কল করব চেক পাসওয়ার্ড। তারপরে কল করব চেক কনফার্ম পাসওয়ার্ড। সবগুলো চেক করলাম। এখন দেখেন যদি রিলোড দেই, এখন এখানে ক্লিক করলে দেখেন সব কিন্তু ভাসতেছে, হ্যাঁ, কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। কারণ কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা ইফ লিখতে হবে, ইফ। বাট তার আগে এই যে চেক নেম ফাংশনটা কল করলাম, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে রিটার্ন করবে ট্রু, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে এখানে রিটার্ন করবে ফলস। এটা সব জায়গায় লিখে দিয়ে আসতে হবে। ইমেল যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে রিটার্ন করবে ট্রু, এখানে রিটার্ন করবে ফলস। এটা এই মোবাইলের ক্ষেত্রেও সেম, এখানে রিটার্ন করবে ট্রু, এখানে রিটার্ন করবে ফলস। এটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, এখানে রিটার্ন করবে ট্রু, এখানে রিটার্ন করবে ফলস। হ্যাঁ, সেম ভাবে এটার ক্ষেত্রেও, এটা তো অন্য জিনিস, সরি, এটার ক্ষেত্রেও রিটার্ন ট্রু, ফলস। এই করে দিলাম। এখন এখানে সামনে ভাবে লিখবো ইফ চেক নেম ইকুয়াল টু, যদি ট্রু হয়, এন্ড চেক, হ্যাঁ ডাবল এন্ট্রি তো হবে, নেম, ইমেল, মোবাইল সবগুলো ধরতে হবে, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড। ঝামেলা আছে, এত সহজ না। এই দেখ, যদি সবগুলো সমান সমান ট্রু হয়, কি হলো এখানে?
ভিডিও বন্ধ করে ভিডিও চলতেছে। যদি আমরা নেম সমান সমান যদি ওটা হয়, আর এমন কারোর আশা লাগবে না। আচ্ছা আসুক। তো এখানে যদি নেম সমান সমান ট্রু, নেম এই ফাংশনটা কল করবে, ও যদি মনে করেন ট্রু রিটার্ন করে তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে, তাই না? এই যে কন্ডিশনটা ট্রু হবে। ওই যদি ফল ট্রু রিটার্ন করে, তো সবগুলো যদি ট্রু হয় তাহলে আমি রিটার্ন করব কি? ট্রু। সবগুলো যদি ট্রু হয় তাহলে আমি রিটার্ন করব ট্রু, আদারওয়াইজ এখানে রিটার্ন করব কি? ফলস। এই যে এটা হইতেছে কমপ্লিট ফর্ম ভ্যালিডেশন চেক করে দিয়ে। আপনি এই কাজটা কোন সুন্দর করে বাসায় একবার দিবা তিনবার করবেন, এত সহজ না কিন্তু। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি করলাম আপনি করতে গেলে হবে না, দেখুন গন্ডগোল লাগবে কোনো কোনো জায়গাতে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা কমপ্লিট ফর্ম ভ্যালিডেশন চেক করে দিয়ে। এখন এখানে আরো অনেক কাজ আছে, এগুলো আপনি আস্তে আস্তে পারবেন, আগে এটা দিয়ে শুরু করেন, এরপর দেখবেন আপনি নিজের জন্য কিছু করতে পারছেন। এখন দেখেন ক্লিক করলাম, হচ্ছে না কিন্তু। সে প্রথমে বলতেছে সরি। আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ডটা হচ্ছিল না কেন? ও, এটা তো দুইটাই তো ফাঁকা, এটাও ফাঁকা এটাও ফাঁকা, হ্যাঁ, এই জন্য এখানে কিছু আসে নাই। আচ্ছা, আর নামের এখানে কিছু লিখলাম, দেখেন জীবনও ফর্ম সাবমিট হবে না। তার নামটা ঠিক করে লিখলাম, আচ্ছা গেল, তাও সাবমিট হচ্ছে না। ইমেল অ্যাড্রেসটা ঠিক করে লিখলাম না, সাবমিট হচ্ছে না। ইমেল অ্যাড্রেস ঠিক করে লিখি, আচ্ছা মোবাইল নাম্বারটা উল্টা পাল্টা লিখলাম, হবে না। ঠিক করে লিখি, পাসওয়ার্ড উল্টা পাল্টা লিখলাম, সাবমিট হচ্ছে না। 121212121212, এই যে submit। ঠিক আছে, তো মোটামুটি যতটুকুন করলাম এটা আপনি লারাভেলের প্রজেক্টের ভিতরে সেম ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে। তো আজকে এতটুকুনি থাকবে, অনেক ক্লাস নিচ্ছেন, অনেকদিন পরে অনেকক্ষণ ক্লাস নিলাম, প্রায় 1 ঘন্টার মতো। তো আমরা আগামী ক্লাসে আজ শুরু করবো বুধবার দিন। বুধবার কনফার্ম, আল্লাহ বাঁচা যদি আমি বাঁচে থাকি আর সব ঠিকঠাক থাকে, বুধবার। আপনি একটু সময় নিয়ে রাখেন, বুধবার 12টা পর্যন্ত কাজ করবেন, যেহেতু বৃহস্পতিবারটা বন্ধ আছে, সরকার ছুটি আছে। তো বুধবার দিন এটা আর কি ইনশাল্লাহ কাজ করে ফেলবো। তো বুধ বৃহস্পতিবার দিন আপনাদের শেষ হয়ে যাবে। 30 তারিখ হচ্ছে আমরা আমরা সার্টিফিকেট দিব। তো আপনাদেরকে একটা